ওয়েলকাম। আমরা মলিকুলার বায়োলজি পড়ছিলাম বা আমাদের যেটা সিলেবাসে লেখা আছে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সে, সেখানে আমরা ডিএনএ স্ট্রাকচার, আরএনএ এসব পড়ে এসেছি। এবার আমরা ডিএনএ রেপ্লিকেশন পড়ব। তো ডিএনএ রেপ্লিকেশন বিষয়টা কি, যে ডিএনএকে ডাবলিং করা, অর্থাৎ ডিএনএ কন্টেন্টকে বাড়ানো, যা ছিল তার ডাবল করা। তা এটা কেন প্রয়োজন বা কখন ডিএনএ রেপ্লিকেশন হবে এটা আমাকে জানতে হবে। যখন একটা সেল, সাপোজ একটা সেল এক ডিভিশন করে দুটো সেল তৈরি করবে, এর যা ডিএনএ কন্টেন্ট ছিল এর ডিএনএ কন্টেন্টও একই হবে দুটোর মধ্যে। তাহলে একে ডিএনএ যদি ডুপ্লিকেশন না করে, অর্থাৎ ডিএনএ কন্টেন্টকে ডবল না করে, তাহলে এটা পসিবল না। তাই সেল ডিভিশনের সময় বা সেল ডিভিশনের জন্য ডিএনএ ডুপ্লিকেশন বা ডিএনএ রেপ্লিকেশনের প্রয়োজন। তো ডিএনএ রেপ্লিকেশনের সম্ভাব্য যে থিওরিটিক্যালি যে পসিবিলিটি বা থিওরিটিক্যালি ডিএনএ রেপ্লিকেশন তিন ধরনের হয়ে থাকতে পারে। প্রথমত, আমরা ছবি আঁকি, একটু বোঝানোর চেষ্টা করি। এই একটা ডিএনএ স্ট্র্যান্ড, এর রেপ্লিকেশন করে এরকম করতে পারে, অর্থাৎ দুটো, সরি একটু ভুল হলো, আমরা একটু অন্য কালি ইউজ করলে আমাদের বুঝতে সুবিধা হবে। অর্থাৎ যে দুখানা ডিএনএ তৈরি হলো একটা ডিএনএ থেকে, সেখানে একটা পুরোপুরি নতুন আর একটা পুরোপুরি ওল্ড স্ট্যান্ডই রয়ে গেল। আমরা কালারটা ইউজ করেছি এখানে, পিঙ্ক কালার যেটা ইউজ করেছি সেটা নতুন স্ট্যান্ডকে বোঝানোর জন্য। অর্থাৎ দুটো ডিএনএ মলিকুলের মধ্যে একটা পুরোপুরি নতুন, একটা পুরোপুরি পুরনো হয়েছে। এটাকে আমরা বলি কনজারভেটিভ টাইপ অফ ডিএনএ রেপ্লিকেশন। আমরা সংক্ষেপে লিখছি, কন বলে লিখলাম, কনজারভেটিভ টাইপ অফ ডিএনএ রেপ্লিকেশন। নেক্সট একটা হতে পারে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে যে দুটো ডিএনএ স্ট্র্যান্ড আছে, যেটা দুটো ডিএনএ মলিকুল আছে, তার প্রত্যেকটার মধ্যে একটা করে পুরনো স্ট্র্যান্ড, একটা করে নতুন স্ট্র্যান্ড এরকম আছে। এইটাকে আমরা বলবো সেমি কনজারভেটিভ টাইপ অফ ডিএনএ রেপ্লিকেশন। সেমি কনজারভেটিভ। নেক্সট যেটা হবে ডিসপারসিভ, অর্থাৎ দুটো ডিএনএ মলিকুল যে তৈরি হবে তার দুটো স্ট্র্যান্ডের মধ্যে কিছু নতুন কিছু পুরনো এরকম থাকবে। কিরকম হবে? এরকম, অর্থাৎ প্রত্যেক স্ট্র্যান্ডের মধ্যেই দুটো ডিএনএ মলিকুল, তার দুটোর মধ্যে প্রত্যেক স্ট্র্যান্ডের মধ্যেই নতুন এবং পুরনো দু রকমই থাকবে। একে আমরা বলবো ডিসপারসিভ ডিএনএ রেপ্লিকেশন। ডিসপারসিভ ডিএনএ রেপ্লিকেশন এই তিন রকমের মধ্যে, অর্থাৎ কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ এবং ডিসপারসিভ, এই তিন ধরনের ডিএনএ রেপ্লিকেশনের মধ্যে বাস্তবে কোনটা হয় সেটা নিয়ে একটা কনফিউশন অনেকদিন ধরেই ছিল। 1958 দুজন বিজ্ঞানী মিসেলসন অ্যান্ড স্টল তারা তাদের এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণ করেছিলেন যে ডিএনএ রেপ্লিকেশন কোন প্রসিডিওরে হতে পারে। আমরা প্রসিডিওরটা এখনই বলছি না, আমরা একটু প্রমাণ করার মাধ্যমে বা বোঝার মাধ্যমে তখন জেনে নেব কোন প্রসিডিওরের মাধ্যমে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। মিসেলসন অ্যান্ড স্টল 1958। বায়োলজিতে বেশ কয়েকটা আমাদের যুগান্তকারী এক্সপেরিমেন্ট পড়তে হয়, যেমন আমরা ডিসিতে এক্সপেরিমেন্ট পড়েছিলাম, সেরকমই 1958-এ মিসেলসন অ্যান্ড স্টলের এক্সপেরিমেন্ট আর যুগান্তকারী এক্সপেরিমেন্ট। এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে, খুব ভালো করে আমাদের এটা বুঝতে হবে
তা এইটা বোঝার জন্য আমাদেরকে যেটা ওনারা যেটা করেছিলেন সেটা একটা ইকোলাই ব্যাকটেরিয়া নিয়ে ওনারা কাজ করেছিলেন। এটাকে প্রমাণ করার জন্য তারা ইকোলাই ব্যাকটেরিয়া নিয়ে তারা কাজ করেছিলেন। এস্টেরেসিয়া কোলাই, আমরা নামটা বহুবার পড়ে এসেছি। এস্টেরেসিয়া কোলাই, ইকোলাইয়ের ডিএনএ কে তারা হেভি নাইট্রোজেন সোর্সে গ্রো করিয়েছিলেন। হেভি নাইট্রোজেন সোর্স মানে কি, আমরা নর্মাল নাইট্রোজেন কত N15, নতুন এবং পুরনো, তাদের উদ্দেশ্য ছিল, তাদের বেসিক উদ্দেশ্য কি, আমার এই পরীক্ষাটা করতে গেলে বা এইটা প্রমাণ করতে গেলে বা এটা জানতে গেলে তাদের বেসিক যেটার উপর দাঁড়িয়ে করেছেন তারা, নতুন স্ট্যান্ড এবং পুরনো স্ট্যান্ড দুটো স্ট্যান্ডকে আলাদা করতে হবে বা ডিস্টিংগুইশ করতে হবে। ডিস্টিংগুইশ করার জন্য তারা একটা পন্থা নিয়েছিলেন। সেই পন্থাটা হলো যে নাইট্রোজেনটাকে, অর্থাৎ ডিএনএর মধ্যে নিউক্লিওটাইড থাকে, নিউক্লিওটাইডের মধ্যে নাইট্রোজেন বেস থাকে, এই নাইট্রোজেন বেসকে যদি আলাদা করা যায় তাহলে দুটো স্ট্যান্ডকে আলাদা করা যাবে। একটু বুঝিয়ে বলি, তারা ইকোলাই ব্যাকটেরিয়াগুলোকে N15 হেভি নাইট্রোজেন, অর্থাৎ নর্মাল নাইট্রোজেন N14 হয়, আমরা সবাই জানি। এখানে N15 হেভি নাইট্রোজেন সোর্সে গ্রো করিয়েছিলেন ইকোলাইকে ফর মেনি জেনারেশন, অনেকগুলো জেনারেশন ধরে গ্রো করিয়েছিলেন। তাতে কেন করালেন? তাতে এটা লাভ হলো যে ইকোলাইয়ের মধ্যে যে ডিএনএগুলো ছিল সেগুলো ব্যাকটেরিয়া কি ক্রমশ বিভাজন হয়, তাহলে কি নতুন যে ব্যাকটেরিয়াগুলো তৈরি হতো তা অনেকগুলো জেনারেশন ধরে N15-এর মধ্যে রাখলে যেসব ব্যাকটেরিয়াগুলো আলটিমেটলি থেকে যাবে তাদের ডিএনএগুলোর মধ্যে যে নাইট্রোজেন বেস থাকবে সবই N15 হয়ে যাবে। আশা করি বোঝা গেল। তারা ইকোলাই ব্যাকটেরিয়াকে অনেকগুলো জেনারেশন ধরে N15 নাইট্রোজেন, যেমন নাইট্রোজেন সোর্স হিসাবে তারা কি দিতে পারেন, অ্যামোনিয়াম ক্লোরাইড দিতে পারেন, সেই রকমভাবে কিছু একটা দিয়ে তারা N15-এর এখানে নাইট্রোজেন সোর্সটাকে হেভি নাইট্রোজেন দিয়ে তারা এই ব্যাকটেরিয়ার যে ডিএনএ যত সংখ্যক ব্যাকটেরিয়া আছে সবার ডিএনএকে তারা হেভি নাইট্রোজেন দিয়ে ট্যাগ করে দিয়েছিলেন, অর্থাৎ তার নিউক্লিওটাইডের যে বেসগুলো সব হেভি নাইট্রোজেন হয়ে গেছে। এইবার তারা এখান থেকে ব্যাকটেরিয়াকে ট্রান্সফার করলেন নর্মাল নাইট্রোজেন সোর্সে, যেখানে আছে হচ্ছে N14, অর্থাৎ নর্মাল নাইট্রোজেন সোর্স N14, এবং সেখানে তারা গ্রো করালেন। কেমন হবে বিষয়টা? তাহলে এরপরে যখন এখানে এই N15 থেকে যখন N14-এ আনা হবে তখন যে নতুন তারা যখন ডিভিশন করবে, অর্থাৎ ব্যাকটেরিয়াগুলোকে যখন গ্রো করানো হবে মানে সেল ডিভিশন করবে, তার মানে ডিএনএ রেপ্লিকেশন হবে, এবং ডিএনএ রেপ্লিকেশন হওয়ার পরে এখানে যে নতুন ডিএনএগুলো তৈরি হবে সেখানে নাইট্রোজেনের সোর্স N14 হবে। অর্থাৎ পুরনো তারা এইভাবে তারা ডিস্টিংগুইশ করলেন যে পুরনো ডিএনএ সেখানে N14 থাকবে, পুরনো ডিএনএ বলা চলে না, পুরনো ডিএনএ স্ট্র্যান্ডই বলি যদি আমরা, সেগুলো N15 থেকে যাবে, আর নতুন ডিএনএ যেগুলো তৈরি হবে সেগুলো N14। এবার N15 N14-কে তারা আইডেন্টিফাই করবেন কি করে? তার জন্য তারা কি করেছিলেন, ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন সিজিয়াম ক্লোরাইড দিয়ে সিজিয়াম ক্লোরাইডের ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন একটা পদ্ধতিটা কি, সেটা হচ্ছে যে সিজিয়াম ক্লোরাইড এই টেস্ট টিউব নলের মধ্যে থাকবে, টেস্ট টিউব নল, এগুলো সেন্ট্রিফিউজ নল বলা হয়, আলট্রা সেন্ট্রিফিউজ করা হবে এবং এর মধ্যে সিজিয়াম ক্লোরাইড থাকবে। যাকে আমরা সেন্ট্রিফিউজ করব তার ডেনসিটি অনুযায়ী সে নির্দিষ্ট অঞ্চলে থিতিয়ে পড়বে, এবং সেখানে আমরা ইউভি লাইট দিয়ে সেটাকে আমরা দেখতে পাবো। আমার ডিএনএ একটা ফিজিক্যাল প্রপার্টি আছে, ডিএনএ ইউভি রেডিয়েশন, ইউভি লাইটকে অ্যাবজর্ব করতে পারে, অর্থাৎ ডিএনএকে আমাকে দেখতে গেলে তার মধ্যে ইউভি লাইট পাস করাতে হবে। দৃশ্যমান আলো, যেটা আমরা আমাদের যে দৃশ্যমান আলো সেখানে ডিএনএকে দেখা যায় না, কারণ সেটা ডিএনএ অ্যাবজর্ব করে না, ডিএনএ শুধুমাত্র ইউভি স্পেকট্রাম অফ লাইটকে অ্যাবজর্ব করে। তো এই সিজিয়াম ক্লোরাইড ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন করলে
ডেনসিটির গ্রেডিয়েন্ট অনুযায়ী, অর্থাৎ ভারীগুলো নিচে থাকবে এবং ক্রমশ হালকাগুলো ওপরের দিকে প্রেসিপিটেট হবে। আশা করি এটুকু বুঝতে আমাদের কারো অসুবিধা হওয়ার কথা না। সিজিয়াম ক্লোরাইড বেস ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন মানে সেখানে যদি আমরা আলট্রা সেন্ট্রিফিউজ করি, ভারীগুলো আমরা এখানে ডিএনএ কথা যেহেতু বলছি, ভারী ডিএনএগুলো নিচের দিকে ব্যান্ড দেবে। সাপোজ N15 ভারী ডিএনএ হবে, সে নিচের দিকে ব্যান্ড দেবে এবং N14 ক্রমশ হালকা, তারা ওপরের দিকে ব্যান্ড দেবে। এবার এখানে আসি, এই যে ব্যাকটেরিয়াগুলোকে নিলেন তিনি, এই যে N15 সোর্সের ব্যাকটেরিয়া থেকে ডিএনএ এক্সট্রাক্ট করলেন। N15 ব্যাকটেরিয়াগুলো N15-এ গ্রো করানো হয়েছিল ফর মেনি জেনারেশন, অনেকগুলো জেনারেশন ধরে গ্রো করানোর পরে N15 ব্যাকটেরিয়া থেকে তিনি, N15 ব্যাকটেরিয়া বলা ভুল, N15 মিডিয়াম থেকে তারা ইকোলাই ব্যাকটেরিয়া থেকে ডিএনএকে এক্সট্রাক্ট করলেন। ডিএনএকে এক্সট্রাক্ট করে ওই সিজিয়াম ক্লোরাইডের ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন করে তিনি দেখলেন যে এই রকম জায়গায় মোটা ব্যান্ড পাওয়া গেল। আমরা সবাই জানি যে এখানে N15 হবে, কারণ এখানে N15-এ গ্রো করানো হয়েছে। অর্থাৎ এখানে ডিএনএ যেগুলো ছিল প্রত্যেকটাই N15 পুরনো ডিএনএ। আমরা পুরনো ডিএনএকে গ্রিন কালার দিয়ে লিখছি এবং নতুন ডিএনএকে আমরা ওই পিঙ্ক কালার যেরকম দিয়েছি সেরকম করে লিখবো, মানে আঁকবো, আমরা বুঝতে সুবিধা হবে। এইবার তিনি এখান থেকে ব্যাকটেরিয়া নিয়ে N14-এ ট্রান্সফার করলেন এবং একটা জেনারেশন টাইমে গ্রো করালেন। একটা জেনারেশন টাইম মানে তারা একবারই ডিভাইড করার সুযোগ পাবে মোটামুটিভাবে। তারপরে একটা জেনারেশন টাইম গ্রো করানোর পরে ইকোলাইকে N14 মানে নর্মাল নাইট্রোজেন সোর্সের মধ্যে গ্রো করানোর পরে সেই ব্যাকটেরিয়ার ডিএনএগুলোকে এক্সট্রাক্ট করে তিনি আবার ডেনসিটি গ্রেডিয়েন্ট তারা আবার ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন করলেন, করে দেখলেন আগেরটা এখানে ছিল, এবার আর একটু ওপরে ব্যান্ড পাওয়া গেল। আমরা একটু অন্য কালার দিয়ে আসছি, আর একটু ওপরে ব্যান্ড পাওয়া গেল। আগেরটা ছিল এই রিজনে, এটা হচ্ছে N15 লিখে রাখলাম, এটা 15 লিখলাম, এখানে না পেয়ে একটু ওপরে পাওয়া গেল ব্যান্ডটা। এখানে কি হবে আমরা এখন যাচ্ছি না, আমরা পরে আসবো। নেক্সট তিনি এই ব্যাকটেরিয়াগুলোকে এই N14-এর মধ্যে আরো কয়েকটা জেনারেশন গ্রো করালেন। তারপরে সেন্ট্রিফিউজ করে দেখলেন N15-এ তো কোনো পাওয়া যাচ্ছেই না। এই যে এখানটাকে একটা মিডিল ব্যান্ড আমরা লিখি, এখানে যেটা পাওয়া যাচ্ছে M লিখলাম, মিডিল ব্যান্ড, মিডিল রিজিয়নে তো পাওয়া যাচ্ছে এবং নতুনভাবে দেখা গেল মোটা হয়ে বেশ ওপরের দিকে ব্যান্ড পাওয়া যাচ্ছে। অর্থাৎ এর তুলনায় আরো হালকা রিজিয়নে সেখানে ব্যান্ড পাওয়া যাচ্ছে। রিপিট করি, N15-এ ব্যাকটেরিয়ার থেকে ডিএনএ নিয়ে একদম নিচে ভারী অঞ্চলে ব্যান্ড পাওয়া গেছিল। একটা জেনারেশন গ্রো করানোর পরে ভারী অঞ্চলে না পেয়ে একটু ওপরে, আমরা যদি মিডিল অঞ্চল বলি, মিডিল অঞ্চলে ব্যান্ড পাওয়া গেল। এইখানে N14-এ অনেকগুলো জেনারেশন গ্রো করানোর পরে মিডিলে হালকা পাওয়া গেল এবং বেশ ওপরে মোটা পাওয়া গেল। এইবার আমরা যুক্তি দিয়ে এটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করি। ডিএনএ রেপ্লিকেশন এই তিন ধরনের হওয়ার সম্ভাবনা আছে। যদি ডিসপারসিভ হয়
তাহলে কোনো আলাদা আলাদা ব্যান্ড পাবো না, যাই পাবো মিশে আছে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা স্ট্যান্ডই মিশে আছে। কাজে এইরকম 3 রকমের ব্যান্ড পাওয়ার কোনো সম্ভাবনা নেই। মানে এটা তো প্রথমবার গেছিলাম আমি, এটা বাদ দিয়ে, এটা তো ওই শুধু N14 অর্থাৎ এখানে মাঝেই নতুন কোনো ব্যান্ড এরকম দুটো রকম ব্যান্ড পাওয়ার সম্ভাবনা নেই, কারণ যা হবে সব মিশে থাকবে। কাজে এটা বাদ চলে গেল, ডিসপারসিভটা আমরা কেটে দিলাম। পড়ে থাকলো কনজারভেটিভ এবং সেমি কনজারভেটিভ। কনজারভেটিভ যদি হয় তাহলে পুরনো এবং নতুন, পুরনো পুরনোর মতো থাকবে, নতুন নতুনের মতো আসবে। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে ভারী ব্যান্ডও পেতাম এবং ওপরে হালকা ব্যান্ড পেতাম, কারণ পুরনো খুব ভারী, নতুন খুব হালকা। ভারী এবং হালকা পেতাম, ফট করে এই মিডিলের এটা পেতাম না। পুরনো পুরনোর মতো থাকতো, নতুন নতুনের মতো যদি থাকতো, আমরা ভারী পেতাম এবং হালকা পেতাম, অর্থাৎ নিচে পেতাম এবং ওপরে পেতাম, কোনো মিডল ব্যান্ড পেতাম না। কাজে কনজারভেটিভও সম্ভব নয়, আলটিমেটলি পড়ে থাকলো সেমি কনজারভেটিভ। এইভাবেই তারা প্রমাণ করলেন সেমি কনজারভেটিভ টাইপের রেপ্লিকেশন। এবার এই জায়গাটা থেকে আমরা ছবি এঁকে এঁকে একটু বোঝার বিষয়টাকে আর একটু সুন্দরভাবে এক্সপ্লেন করার চেষ্টা করি। এখানে আমরা দেখেছি পুরোটাই হেভি নাইট্রোজেন, অর্থাৎ N15 আছে। একটা জেনারেশনের পরে কি হয়েছিল, এই যে দুটো স্ট্যান্ড, এই দুটো স্ট্যান্ডকে ছাঁচ হিসাবে ডিএনএ রেপ্লিকেশন আমরা যখন ডিটেলস প্রসিডিওর করবো আমরা দেখব প্রত্যেকটা স্ট্যান্ড এক একখান টেমপ্লেট বা ছাঁচ হিসাবে ইউজ হয়। তাহলে পুরনো স্ট্যান্ডগুলো এরকম থাকলো এবং সেখানে নতুন লাল কালি দিয়ে আমরা আঁকবো, নতুন স্ট্যান্ড চলে এলো। অর্থাৎ ডিএনএ কিন্তু পুরোটাই হাইব্রিড হয়ে গেল, অর্থাৎ নতুন পুরনোর একটা মিশ্রণ তৈরি হলো, যার জন্য এখানে কোনো ব্যান্ড আর পাইনি, শুধুমাত্র মিডিল রিজিয়নে অর্থাৎ হাইব্রিড রিজিয়নে একটা ব্যান্ড পেয়েছি। N15 এখানে কোনো ব্যান্ড পাওয়া যায়নি। নেক্সট, এটাকে যখন অনেকগুলো জেনারেশন ধরে আমরা সাপোজ আমরা পরে 2 নম্বর জেনারেশনের কথাই ভাবি, এটা যদি এটা প্যারেন্টাল জেনারেশন, এটা 1 নম্বর। এবার 2 নম্বর ক্ষেত্রে কি হবে, এই যে চারটে টোটাল দুটো ডিএনএ মলিকুলের 4টে স্ট্যান্ড আছে, আমরা 4টে স্ট্যান্ডকে এঁকে নিই। এই একটা সবুজ, এই একটা লাল, এখানে একটা সবুজ, একটা লাল। লাল মানে কি N14, যা দিচ্ছি সব N14 আছে। এখন তো আমি এখানেই গ্রো করাচ্ছি, N14 গ্রো করাচ্ছি, তাই যা আসবে সব লাল আসবে। N14টা আমরা ধরো লাল দিয়ে, আমরা রেড এই কালারটা দিয়ে ডিনোট করছি, আর এটা আমরা সবুজ দিয়েছিলাম। তাহলে এবার নতুন যে স্ট্যান্ডগুলো তৈরি হবে সবই লাল তৈরি হবে, যেহেতু সোর্স N14। হয়ে গেল। তাহলে 2 নম্বর গেল। 2 নম্বরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই যে হাইব্রিড ডিএনএ পরিমাণ কিন্তু কমে গেল। হাইব্রিড ডিএনএ কটা হলো, 1টা 2টো, এবং নতুন স্ট্যান্ডের টোটাল নতুন ডিএনএ অর্থাৎ হালকা ডিএনএ কিন্তু ওপরে চলে এলো। অর্থাৎ এই যে নতুন এই যে দুখানা স্ট্যান্ড তৈরি হলো টোটালটাই কিন্তু N14 দিয়ে তৈরি হলো। আরেকখানা জেনারেশনে যদি যাই তাহলে আমরা কীরকম দেখতে পারবো, এই একটা আঁকলাম, এটাকে যদি আমরা আঁকি এরকম হয়ে গেলে দুটো স্ট্যান্ড হয়ে গেল, এই দুটো এটা হয়ে গেল, তাহলে এর থেকে দুখানা তৈরি হলো। এবার এটাকে নিই, এর দুটো স্ট্যান্ড আছে, এর দুটো স্ট্যান্ড টেমপ্লেট হিসাবে এখান থেকে আবার তৈরি করে ফেললো। এবার এর দুখানা নেব, এবার এই স্ট্যান্ডটা, আবার এখানে দুটোই ইয়ে আছে, অর্থাৎ ক্রমশ ওই যে N15 প্রথমে ছিল, N15 এর পরিমাণ কিন্তু কমতে থাকছে, আস্তে আস্তে কিন্তু N14 এর পরিমাণ বাড়তে থাকছে। সেই জন্য এই জায়গায় মোটা হতে থাকছে ব্যান্ড, এবং ক্রমশ
হাইব্রিড ডিএনএ পরিমাণ কিন্তু মাত্র এখানে কটা আছে, 1 2 3 4 5 6 7 8, 8টার মধ্যে মাত্র 2টোর মধ্যে হাইব্রিড ডিএনএ আছে, কিন্তু হালকা করে হয়ে গেল। আস্তে যত জেনারেশন গ্রো করানো যাবে আস্তে আস্তে এটা মোটা হবে, এটা একদম ফেন্ট হতে থেকে যাবে, বা এক সময় গিয়ে পাওয়া যাবে না, নষ্ট হয়ে যায়, সে নিজের ইয়েতে গিয়ে ডিএনএ একটা রেপ্লিকেশন করার পর আস্তে আস্তে সে নষ্ট হয়ে যাবে। তো এইভাবে তারা প্রমাণ করলেন মিশেল স্যামুয়েল স্টল যে ডিএনএ রেপ্লিকেশনটা আলটিমেটলি কনজারভেটিভ হচ্ছে না। কেন কনজারভেটিভ হচ্ছে না? কনজারভেটিভ হলে একই রকম ব্যান্ড পাওয়া যাবে, কারণ কনজারভেটিভ না, ডিসপার্সিভ হলে একই রকম ব্যান্ড পাওয়া যাবে, কারণ নতুন পুরনো অর্থাৎ N15 N14 মিশে থাকছে। কাজে এখানে আমরা শুধুমাত্র মিডল রিজনে একটা ব্যান্ড পেতাম, হ্যাঁ একই রকম ব্যান্ড পেতাম। যদি কনজারভেটিভ হয় শুধুমাত্র আমরা হেভি এবং লাইট দু রকম ব্যান্ড পাবো, কোনো মিডল ব্যান্ড পাবো না। তাই সেমি কনজারভেটিভ রেপ্লিকেশনই সম্ভব। এইভাবে প্রমাণ হয়েছিল ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ। নেক্সট আমরা রেপ্লিকেশনের প্রোক্যারিওটেড রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশনের ডিটেইলড মেকানিজম পড়া শুরু করব। এই ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।